নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত ছোট গল্প ইচ্ছাশক্তি। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গল্প পাঠে আমি বৈশালী, আর আপনারা শুনছেন আজকের গল্প ইচ্ছাশক্তি। প্রথমে কেউই বিশ্বাস করেনি। 9 বছরের মেয়ে রূপালী সকালবেলা বাথরুম থেকে ছুটে বেরিয়ে এলো অসম্ভব চিৎকার করতে করতে। সে দারুণ ভয় পেয়েছে, চোখ দুটো উঠে গেছে প্রায় কপালে। কোনো কথাই বলতে পারছে না, শুধু শব্দ করছে আ আ আ। তার ছোট কাকা তাকে প্রথম দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, কি হলো? এই রূপু, চেঁচাচ্ছিস কেন? রূপালী বাথরুমের দিকে আঙুল দেখিয়ে ভয়ে কাঁপতে লাগলো। গোলমাল শুনে আরও অনেকে বেরিয়ে এসেছে। রূপালীর দিদি সোনালি আর দাদা হীরক। কি হয়েছে বাথরুমে? কথা বলছিস না কেন? রূপালী তখন কোনো ক্রমে বলল, বাথরুমে বাবা বাবা। রূপালী মাঝে মাঝে ভূত দেখে। সন্ধ্যের পর একলা কোনো ঘরে 1 মিনিটও থাকতে পারে না। 1 বছর আগে রূপালীদের বাবা হঠাৎই মারা গেছেন। রূপালীর বাবা বাবা শুনে সবাই ভাবল সে বুঝি তার বাবাকে দেখেছে। কিন্তু দিনের বেলা কি কেউ ভূত দেখে? হীরক সদ্য কলেজে ভর্তি হয়েছে, সেও সব কিছুতে বিশ্বাস করে না। আর তার খুব সাহস। সে রূপালীকে ধমক দিয়ে বলল, আজ পরীক্ষা আরম্ভ হচ্ছে কি না, তাই এসব ন্যাকামি শুরু করেছিস? তারপর হীরক বাথরুমের দিকে এগিয়ে যেতেই রূপালী কান্না থামিয়ে বলল, দাদা যেও না, বাথরুমে বাঘ। অমনি বাথরুমের টিনের দরজায় ধড়াম করে একটা খুব জোর শব্দ হলো। হীরক ছাড়া আর সবাই হুড়মুড় করে দৌড়ে ঢুকে গেল বাড়ির মধ্যে। শিলচর শহরে বাঘ আসবে কোথা থেকে? এদিকে এখন কোনো সার্কাসের দলও আসেনি যে তাদের কাছ থেকে কোনো বাঘ পালিয়ে আসবে। তবু বাঘের নাম শুনলেই ভয় হয়। হীরক চেঁচিয়ে বলল, একটা লাঠি দেখি। ছোট কাকা, একটা লাঠি নিয়ে এসো। ছোট কাকা বললেন, পালিয়ে আয় হীরক, আমি থানায় খবর দিচ্ছি। হীরকের মা দোতলায় পুজোর ঘরে ছিলেন। তিনি বেরিয়ে এসে ভয় পাওয়া গলায় বলতে লাগলেন, কি হয়েছে, কি হয়েছে? বাথরুমের দরজায় আবার দড়াম করে আওয়াজ হলো। কোনো একটা বড় জন্তু যেন বেরিয়ে আসতে চাইছে, কিন্তু দরজা খুলতে পারছে না। এবার হীরকও খানিকটা পিছিয়ে এলো। ছোট কাকা তার হাত ধরে বাড়ির মধ্যে টেনে আনলেন। রূপালী বলল, আমি দেখলাম বাথরুমের মধ্যে আগুনের মতন জল জ্বলে চোখ। ছোট কাকা বললেন, আমাদের ছেলেবেলায় আমরা অনেক বাঘ দেখেছি। আসামে একসময় অনেক বাঘ, ভাল্লুক আর গন্ডার ছিল। দ্বিতীয় মহাযুদ্ধের সময় মিলিটারিরা মেশিন গানের গুলি দিয়ে কত মেরেছে, এখনো কিছু কিছু আছে। হীরক বলল, তা বলে শিলচরে বাঘ আসবে কি করে? এখানে জঙ্গল কোথায়? বাড়ি শুদ্ধ সবাই চেঁচাচ্ছে। তাই শুনে পাড়ার অনেক লোক কি হলো কি হলো বলে ছুটে এলো। ছোট কাকা থানায় ফোন করে দিলেন। কাছেই থাকেন বঙ্কুবাবু। তিনি এক সময় চা বাগানের ম্যানেজার ছিলেন। তার বাড়িতে বন্দুক আছে। কেউ একজন চেঁচিয়ে বললেন, ও বঙ্কুবাবু, আপনার বন্দুকটা একবার নিয়ে আসুন না। বঙ্কুবাবু বললেন, বন্দুক আছে, কিন্তু গুলি যে নেই, অনেকদিন ওটা ব্যবহার করিনি। হীরকের কয়েকজন বন্ধু এসে জুটেছে, তাদের হাতে লাঠি। তারা সাহস করে এগোতে যাচ্ছিল। ছোট কাকা বললেন, তোরা কি পাগল হয়েছিস? বাঘের সঙ্গে খালি হাতে লড়া যায়? রূপালীকে তিনি জিজ্ঞেস করলেন, তুই ঠিক দেখেছিস বাঘ? কত বড়? রূপালী বলল, শুধু মাথাটা দেখেছি, এই এত বড়। রূপালী দুহাত ফাঁক করে যা দেখালো, তত বড় মাথা কোনো বাঘ তো দূরের কথা, হাতিরও হয় না। হীরক বলল, কুকুর টুকুর দেখিসনি তো? সরকারদের বাড়ির অ্যালসেসিয়ান কুকুরটাই তো নেকড়ে বাঘের মতন, হয়তো ভুল করে ঢুকে পড়েছে। বাথরুমের দরজায় আবার শব্দ। দরজাটা বাইরে থেকে ঠেললে খোলে।
জন্তুটা ভেতর থেকে ঠেলছে বলে খুলতে পারছে না। হীরক বলল, একটা লম্বা বাঁশ এনে দূর থেকে দরজাটা ঠেলে খুললে হয় না? ছোট কাকা বললেন, যদি সত্যি বাঘ হয়? বাঘ কত দূর লাফাতে পারে জানিস? একজনকে মারবেই। এই সময় যেন আপনা আপনি খুলে গেল দরজাটা। আর কিছুই দেখা গেল না, কিন্তু দরজাটা খুলে যাবার সঙ্গে সঙ্গে সকলের যেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কেউ কোনো কথাও বলল না। তারপর খানিকক্ষণের মধ্যেও কিছুই বেরুলো না দেখে গুনগুন ফিসফাস শুরু হয়ে গেল আবার। হীরক বলল, কি ব্যাপার, ওর মধ্যে সত্যিই কি কিছু আছে? একবার দেখা দরকার। হীরকের বন্ধু মানিক বলল, বোধহয় ইঁদুর টিঁদুরে শব্দ করছে। ঠিক তক্ষুনি বাথরুমের ভেতর থেকে বড় মতন কি যেন একটা জানোয়ার এক লাফে বেরিয়ে এলো বাইরে। সবাই এমন হুড়মুড়িয়ে ছুটল যে এরপর আর কিছুই বোঝা গেল না। চায়ের দোকানে কাজ করে যে ছেলেটা, সে এমন চেঁচাতে লাগলো যে মনে হলো যেন তাকেই বাঘে কামড়েছে। সবচেয়ে ভালো দেখতে পেল যারা বাড়িগুলোর ছাদে উঠেছিল। সেই জন্তুটা বাথরুম থেকে বেরিয়েই এক মুহূর্তও না দেরি করে সঙ্গে সঙ্গেই ডান দিকে ফিরে আবার দিল এক লাফ। তারপর ছোট পুকুরটার পাশ দিয়ে খানিকটা দৌড়ে গিয়ে আবার এক লাফে ঢুকে গেল পাশের ঝোপটার মধ্যে। শুধু পুকুরের ধার দিয়ে দৌড়ে যাবার সময়টুকুতেই বোঝা গিয়েছিল সেটা সত্যি একটা বাঘ। লাফাবার সময় সে যেন একটা বিদ্যুৎ। কেউ বলল সেটা চিতাবাঘ, কেউ বলল রয়্যাল বেঙ্গল টাইগার, কেউ বলল তার হলুদ গায়ে কালো ছিটছিট, কেউ বলল না বড় বড় ডোরা কাটা, কেউ বলল অত বড় বাঘ আগে জীবনে দেখিনি, কেউ বলল না না তেমন বড় নয়, সরকারদের অ্যালসেসিয়ানের চেয়েও একটু ছোট। ছোটই হোক আর বড়ই হোক, সত্যিকারের একটা বাঘ শিলচর শহরে পুকুর পাড়ে একটা ঝোপের মধ্যে ঢুকে বসে আছে, তাহাও রূপালীর পরীক্ষার দিন সকালবেলা। ততক্ষণে প্রায় হাজার হাজার লোক জমে গেছে। সবাই চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু কেউই ঝোপটার কাছে যেতে সাহস করছে না। আবার যারা নতুন লোক এসে ভিড় জমাতে লাগলো তারা বিশ্বাস করতে চায় না। তারা বলে, ধুত, বাঘ না ছাই। অন্যরা এমনি হৈ হৈ করে প্রতিবাদ করে ওঠে। তারা নিজের চোখে দেখেছে শিলচর শহরে বাঘ আসা এমন কি অসম্ভব ব্যাপার? এখানে কাছাকাছি জঙ্গল না থাকলেও নর্থ পাহাড়ের তো খুব বেশি দূরে নয় জঙ্গল। এবারে পুলিশ এলো, প্রথমে দুজন, কিন্তু দুজন পুলিশ দিয়ে বাঘ মারা যায় না, তাদের কাছে বন্দুকও নেই। তারা এসেছে ঘটনাটা সত্যি কিনা তাই দেখতে। তারপর এলো এক গাড়ি পুলিশ, সঙ্গে স্বয়ং এসপি সাহেব। তিনি দুজন রাইফেলধারী পুলিশকে সঙ্গে নিয়ে এক পা করে এগোতে লাগলেন পুকুরটার দিকে। তখন বুড়ো বঙ্কুবাবু, সেই যে যার বাড়িতে বন্দুক আছে কিন্তু গুলি নেই, তিনি এসপিকে বললেন, স্যার আপনি কি বাঘটাকে গুলি করবেন নাকি? জানেন আজকাল বাঘ মারা বেআইনি, আজকাল বাঘদের অজ্ঞান করে ধরতে হয়। এসপি সাহেব কটমট করে বঙ্কুবাবুর দিকে তাকালেন, যেন উনি বাঘটার বদলে বঙ্কুবাবুকেই গুলি করবেন। ঝোপটার মধ্যে বাঘটাকে কিন্তু দেখা যাচ্ছে না বাইরে থেকে, দেখা না গেলে গুলি করা যাবে কি করে? তখন ঠিক হলো আগে টিয়ার গ্যাস ছোঁড়া হবে। সেই টিয়ার গ্যাসের চোটে বাঘটা কাঁদতে কাঁদতে ফাঁকা জায়গায় বেরিয়ে এলেই গুলি করে মারা হবে তাকে। একজন পুলিশ ছুটে গিয়ে টিয়ার গ্যাস শেল নিয়ে এলো। হাজার হাজার লোক পুলিশদের বড্ড কাছাকাছি এসে পড়েছে বলে এসপি সাহেব 144 ধারা জারি করে দিলেন, তবুও কেউ সরতে চায় না। ফটফট করে দুটো টিয়ার গ্যাস শেল ছোঁড়া হলো ঝোপটার উপরে, তাতেও কিন্তু বাঘটা বেরুলো না। বাতাসে টিয়ার গ্যাস ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের চোখ জ্বালা করে উঠল। বাড়িগুলোর মধ্যেও ঢুকে গেল টিয়ার গ্যাস। মা মাসি পিসিরা রান্নাঘরে পেঁয়াজ কাটা কিংবা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার সময় যতটা কাঁদেন, আজ তার চেয়েও বেশি কাঁদতে লাগলেন। এরপর দমাদম করে ছোঁড়া হতে লাগলো ইট।
সাহস করে অনেকেই এগিয়ে গেল অনেকটা। অত ইট খেয়েও কোনো বাঘের পক্ষে চুপ করে বসে থাকা সম্ভব নয়। একটু পরেই বোঝা গেল যে ওই ঝোপের মধ্যে বাঘটা নেই। যে কোনো উপায়েই হোক সেটা এর মধ্যে হাওয়া হয়ে গেছে। ঝোপটার পেছনে কাঠের কারখানার উঁচু দেয়াল। বাঘটা যদি সেটা লাফিয়ে পার হবার চেষ্টা করত, এত লোকের চোখে সেটা ধরা পড়তো নিশ্চয়ই। একদল লোক হো হো করে হেসে উঠল। আগেই বলেছিলাম বাঘটা কিচ্ছু নেই, স্রেফ গুল। সকালবেলায় বাঘ। এসপি সাহেব ছোট কাকার দিকে কটমট করে তাকালেন। ছোট কাকা জোর দিয়ে বলে উঠলেন, আমি নিজের চোখে দেখেছি। পুলিশ এবং সমস্ত লোকজন চলে গেল কাঠের কারখানার ওপাশে। সেখানে প্রচুর খোঁজাখুঁজি হলো, কিন্তু বাঘের টিকিটিরও পাত্তা নেই। বাঘটা যেন একেবারে বাতাসে মিলিয়ে গেছে। সে যাই হোক, এইসব করে তো সকাল 9টা বেজে গেল। এত কাণ্ডের মধ্যেও কিন্তু রূপালীর মনটা খুব খুশি খুশি হয়ে আছে। বাথরুমের মধ্যে বাঘটা তাকে ঘ্যাঁক করে কামড়ে ধরলে খুবই খারাপ ব্যাপার হতো বটে, কিন্তু সেটা যখন হয়নি তখন আর সব ভালোই হয়েছে। এরকম একটা ব্যাপার হলো। আজ নিশ্চয়ই আর পরীক্ষা হবে না। কাল রাত্রিরে রূপালী অনেকক্ষণ ভগবানকে ডেকেছে, হে ঠাকুর, তার যেন জ্বর হয় অথবা পরীক্ষাটা যেন বন্ধ হয়ে যায়। আজ ইংলিশ গ্রামার আর কম্পোজিশন পরীক্ষা ছিল। ইংলিশ গ্রামারটা একটা বিচ্ছিরি জিনিস, কিছুতেই মুখস্থ হয় না। কিন্তু এরপরেও হীরক এসে হুঙ্কার দিয়ে বলল, এই রূপু, তুই এখনো তৈরি হসনি যে? পরীক্ষার সময় হয়ে যাচ্ছে না? রূপালী যেন একেবারে আকাশ থেকে পড়ল। আজ আবার পরীক্ষা হবে নাকি? শহরে বাঘ এলে পরীক্ষা হয়? তাহলে তো জঙ্গলেও গাছপালাদের পরীক্ষা হতো। ইস, বাঘটা কেন যে চলে গেল, আরও কিছুক্ষণ যদি থাকতো। হীরক কিছুতেই কিছু শুনল না। সে নিজে নিয়ে যাবে রূপালীকে। বেশ তো, পরীক্ষা হয় কি না সেটা তো স্কুলে গেলেই জানা যাবে। রূপালীর মা বললেন, রাস্তায় যদি বাঘটা আবার বেরিয়ে পড়ে? হীরক বলল, ওই তো পুচকে বাঘ, ওটা বেরোলেও কিছু যায় আসে না। স্কুলে এসে রূপালী দেখল যে এখানে কেউ বাঘটার খবরই জানে না। আর 10 মিনিট বাদেই পরীক্ষা শুরু হবে। রূপালী তার ক্লাসের কয়েকজন বন্ধুকে বলল, জানিস, আমাদের পাড়ায় আজ একটা বাঘ এসেছিল। ক্লাসের বন্ধুরা খিলখিল করে হেসে উঠল। একটা মেয়ে বলল, তোদের পাড়ায় বাঘ এসেছিল? আমাদের পাড়ায় এসেছিল সিংহ। আর একজন বলল, আমাদের পাড়ায় এসেছিল গন্ডার। আরও একজন বলল, আমাদের পাড়ায় হাতি। রূপালীর মুখ শুকিয়ে গেল। আর যদি 4-5টা দিনও সময় পাওয়া যেত তাহলে ইংলিশ গ্রামার মুখস্থ করে ফেলতে পারত। কেন যে গত সপ্তাহে হাইলাকান্দিতে ছোট মাসির বিয়েতে গিয়েছিল সে, 4 দিন নষ্ট হলো সেখানে। কিন্তু ছোট মাসির বিয়েতে কেউ না গিয়ে পারে? ঢং ঢং করে ঘন্টা পড়তেই সবাই ঢুকে গেল ভেতরে। রূপালীদের ক্লাসরুমটা একতলার সিঁড়ির ঠিক পাশেই। দলের প্রথমেই ছিল রূপালী। সে দরজা দিয়ে ঢুকেই ওরে বাবারে বলে চিৎকার করে উঠল। এবারেও কোনো চোখের ভুল নয়। রূপালীদের ক্লাসে টিচারের টেবিলের উপরে বসে আছে বাঘটা। সবাইকে আরো বেশি বিশ্বাস করাবার জন্যই যেন বাঘটা গর হুম করে ডেকে উঠল। তারপর একটা সাংঘাতিক কাণ্ড হলো। সবাই মিলে একসঙ্গে ছুটতে গিয়ে মেয়েরা ওর ঘাড়ে গিয়ে পড়ল। দুটো মেয়ে ভয়ে অজ্ঞান হয়ে গেল। অন্য ক্লাসের মেয়েরা হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে চেয়ার টেবিল উল্টে দিয়ে ভাঙল। এরই মধ্যে বাঘটা ক্লাসরুম থেকে বেরিয়ে এসে আস্তে আস্তে ল্যাজটা নাড়তে নাড়তে শব্দ করতে লাগলো, যেন সে এতগুলো মেয়ের মধ্যে কোন মেয়েটাকে খাবে তাই ঠিক করে উঠতে পারছে না। রূপালীদের স্কুলের মোট 21টি মেয়ে আহত হলো সেদিন, যদিও বাঘটা কারো কেউ ছোঁয়নি। বাঘটা একসময় স্কুল থেকে বেরিয়ে এসে
তিড়িং করে লাফ দিয়ে পড়েছিল বড় রাস্তায়। তারপর 1.5 ঘন্টা ধরে সে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলে। পুলিশের একটাও গুলি তার গায়ে লাগেনি। তারপর বহু লোকের চোখের সামনে দিয়েই সে বরাক নদীর ওপরের ব্রিজ পেরিয়ে চলে গেল শিলচরের বাইরে। তারপর আর তার পাত্তাও পাওয়া যায়নি। শিলচর শহরে এত বড় ঘটনা বহুদিন ঘটেনি। রূপালীদের পরীক্ষা প্রায় 7 দিন পিছিয়ে গেছে, যাতে আহত ছাত্রীরা সেরে উঠতে পারে। সবাই এখনো জল্পনা করে যে বাঘটা শিলচর শহরে কি করেই বা এসেছিল, আর কেনই বা এসেছিল। এত মানুষজন ভরা জায়গায় তো বাঘ কখনো আসে না। কিন্তু রূপালী জানে বাঘটা কেন এসেছিল। বাঘটা এসেছিল তার ইচ্ছা শক্তির টানে। সে মনে মনে খুব করে চেয়েছিল পরীক্ষাটা বন্ধ করতে। সেই জন্যই তো বাঘ এসে সাহায্য করে দিয়ে গেল তাকে। এমনকি সেবার ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনে 3rd হয়ে গেল রূপালী। আগে কোনোদিন সে এত ভালো নম্বর পায়নি। যে দুজন 2nd আর 1st হয়েছে তাদের ইচ্ছা শক্তি বোধহয় আরও বেশি ছিল। তাতে দুঃখ নেই রূপালীরও। ওরা দুজন ইচ্ছে শক্তিতে তো আর বাঘ ডেকে আনতে পারে না। তাহলে বন্ধুরা, আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট।